ওকে, ঠিক আছে, তাহলে আমরা পড়াতে চলে যাচ্ছি। আমি প্রথমত তোমাদের যে সাহিত্য বই আছে এই সাহিত্য বইটা নিয়ে আলোচনা করব। এরপর আমরা পরবর্তী যাব আমাদের ইংরেজি বইয়ের একেবারে প্রথম যে আছে, আমাদের যে প্রথম অধ্যায়টা আছে সেটা হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটাই। এখানে আমরা শুরু থেকে আলোচনা করছি, তোমরা একটু দেখবা। একজনে বলছে স্যার আমি ক্লাসে করছি, এখানে ক্যামেরা করা সেট করা নেই। ওকে, ধন্যবাদ। ঠিক আছে, তাহলে আমরা প্রথমত এখানে ক্লাসে যাওয়ার পূর্বে আমরা তোমাদেরকে কতগুলো নোট দিয়েছিলাম। আচ্ছা, এই নোটগুলো একটু সবাই হাতে নাও, আমি দেখব। নোটগুলো আমি বলেছিলাম যে সামনে রাখার জন্য, ক্লাস চলাকালীন সময় নোটগুলো দেখব। দেখি একটু দেখাও। রোল নাম্বার 28, 35। কই নোট, কই 35? বাইজিৎ, নোট কোথায় তোমার? নোট অনেকের তো নাই, অনেকে তো নোট আনে নাই, তাহলে আমি বাড়ির কাজ কিভাবে দিব? তুমি শিখবা কিভাবে একটু বলো আবার। ঠিক আছে, ধন্যবাদ। ওকে, আচ্ছা, তাহলে আমরা যাচ্ছি যে আমরা প্রথমত এই পেচেসটা, এখানে টোটাল 20টি অধ্যায় আছে। এই 20টি অধ্যায় থেকে আমি প্রথমে কি করব, তোমাদের 5টি অধ্যায় আমি অলরেডি তোমাদেরকে নোট পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে? এই নোটগুলো তোমাদের হাতে আমি অবশ্য কয়েকবার করে বলেছি যে তোমরা নোটগুলো হাতে রাখবে, ঠিক আছে? এটা আমি বলেছি আগে, আজকে নতুন করে বলার দরকার নেই। তবে মাঝখান দিয়ে আমি একটা জিনিস বলি নেই, সেটা আসলে দুঃখিত, প্রথমে বলা উচিত ছিল। সেটা হচ্ছে একটা আমার পরিচয় দিই, আমার নাম হচ্ছে মোহাম্মদ মামুনুর রশিদ, সবাই মামুন স্যার হিসাবে চিনে, জানে, তোমরাও জানো মামুন স্যার হিসাবে। তো আমার বাড়ি হচ্ছে কক্সবাজার জেলার ছকুরিয়া উপজেলায়, ঠিক আছে? কক্সবাজার জেলার ছকুরিয়া উপজেলায়। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে যে ক্লাসগুলো আমি সরবরাহ করছি সেটা হচ্ছে কক্সবাজার জেলা থেকে করতেছি আমি। ওকে, তাহলে প্রথম অধ্যায়টা আমরা যাওয়ার পর বাসিক তোমাদের ক্লাসটা একটু শেষ করব দেরিতে, কারণ এখন কথা বলতে বলতে প্রথম দিন প্রায় 20 মিনিট চলে গেছে, তার মানে 10টা বেশি ক্লাস শেষ করব, বিকল্প কোনো উপায় নেই, যেতে দিব না তোমাদের, ওরা শিখাবই। আচ্ছা, বলো তো এখানে যে ওয়ার্ড মিনিংয়ের যে নোট দিয়েছিলাম, এই ওয়ার্ড মিনিংয়ের নোটটা সবাই পেয়েছ? আচ্ছা, এখানে কি এমন কোনো শব্দ তুমি পেয়েছ বা যেই শব্দের অর্থ তুমি পারো না, এমন কোনো শব্দ কি পেয়েছো তোমরা? নাও, পেয়েছো নাকি কেউ এমন কোনো কঠিন শব্দ আছে যেটি তোমার কাছে অনেক কঠিন লেগেছে? নেই। ওকে, তাহলে আমি তোমাদেরকে এটা ছাড়া আরেকটি নোট রেডি করে দেবো, আসলে আমি সময়ের জন্য পারছি না, যেখানে আপনার সেনোনিম এন্টোনিম মানে সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এই সবগুলোই থাকবে। এরকম একটা নোট আমি খুব শীঘ্রই তোমাদের রেডি করে দেবো। আপাতত আমরা কি করি যে এইটা নিয়ে চালাই যাই। আচ্ছা, তাহলে ওয়ার্ড মিনিংগুলো আমি তোমাদের বোঝাচ্ছি না, তোমাদের আমি ওয়ার্ড মিনিংগুলো আপাতত বলছি না, ঠিক আছে? তোমরা শুধুমাত্র ওয়ার্ড মিনিংগুলো তোমরা নিজেরা শিখে নেবা, ঠিক আছে? আচ্ছা, আমার স্লাইড কি দেখা যাচ্ছে? একটু মাঝখান দিয়ে স্লাইড কেটে গিয়েছিল, দুঃখিত। যে একটু বলো তো আমার স্লাইডটি দেখা যাচ্ছে কিনা, একটু আমাকে জানাও। দেখা যাচ্ছে? ওকে 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 ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, আমরা তাহলে বইয়ে চলে যাচ্ছি। প্রথমত যে তোমাদের কিন্তু প্রেপোজিশন পরীক্ষা আসবে, হ্যাঁ, প্রেপোজিশন পরীক্ষা আসবে। আমরা প্রেপোজিশনগুলো এখন থেকে শেখার জন্য চেষ্টা করছি। তোমরা আমাকে একটু সময় দেবা, আজকে প্রথম দিন, এই জন্য একটু কথা বলছি, কাল থেকে বা পরবর্তী ক্লাস থেকে তো কথা হবে না। 9টা বাজছে, তোমরা আসবা, আমি ক্লাস শুরু করে দেবো, তুমি দেরি করে আসবা, তুমি জানো সেটা। আচ্ছা, তাহলে প্রথমত আমরা এখান থেকে শুরু করছি। প্রথমত দেখতে পাচ্ছি আমরা আমাদের আজকের যে অধ্যায় আছে এটার নাম হচ্ছে এট দ্য লাইব্রেরি। এট দ্য লাইব্রেরি, দেখো এখানে যেটা এট আছে এটি হচ্ছে একটা প্রেপোজিশন, ঠিক আছে? প্রেপোজিশন ছোট ছোট স্থানের পূর্বে বা নির্দিষ্ট জায়গার পূর্বে এই প্রেপোজিশন এট ব্যবহার হয়। যেহেতু লাইব্রেরি একটি নির্দিষ্ট জায়গা, ঠিক আছে? এই নির্দিষ্ট জায়গা, এই জন্য মূলত এই লাইব্রেরির পূর্বে এট বা প্রিপোজিশনটি ব্যবহার করেছেন। আর এখানে যে দা আছে, এই দা হচ্ছে আর্টিকেল,
ঠিক আছে, এটি বা যে অনেক সময় দা পড়ে, অনেক সময় দি পড়ে। দি কখন পড়বা, দা কখন করবা বলে দিচ্ছি। যদি কখনো, যে মনে করো আমি এখানে একটা জিনিস লিখছি, যেমন এখানে লিখলাম ইংলিশ, ঠিক আছে, একটু খেয়াল করবা যে আমি এটা উচ্চারণ করেছি দা, কেননা আমার এই টি এইচ ই এটার পরে পরবর্তী ওয়ার্ডের প্রথম বর্ণ হচ্ছে এল, এল হচ্ছে কনসোনেন্ট। পরবর্তী ওয়ার্ডের প্রথম বর্ণ যদি কনসোনেন্ট হয় তাহলে এটাকে তুমি দা পড়বা, ঠিক আছে। আর যদি এই যে এখানে যেটা আছে এটার পরে যদি পরবর্তী শব্দটার প্রথম বর্ণ বা প্রথম লেটারটা যদি ভাওয়েল হয়, সেক্ষেত্রে তুমি এটা দি পড়বা। এটা দা ইংলিশ না, দি ইংলিশ, ঠিক আছে। মানে একটু বুঝাই দিলাম যে কোনটা দা হবে, কোনটা দি হবে, এটি একটু বলে দিলাম তোমাদেরকে। আচ্ছা, তাহলে বলছে অ্যাট দ্য লাইব্রেরি। অ্যাট নির্দিষ্ট মানে প্রেপোজিশন, দা হচ্ছে আর্টিকেল, লাইব্রেরি হচ্ছে একটি নাউন মানে গ্রন্থকার। বাংলা অর্থে কি হবে? এক কথায় লাইব্রেরি বা গ্রন্থকার। আচ্ছা, এরপরে যাচ্ছে আমরা পরবর্তী, আমি তোমাদেরকে অনুবাদগুলো দিয়েছি, সবগুলো রেডি করে দিয়েছি আমি। তো এখন শুধুমাত্র আমি এখানে তোমাদেরকে প্রত্যেকটি লাইন বাই লাইন বুঝিয়ে দেব ওয়ার্ডগুলো। যেমন এখানে লেখা আছে আমাদের লুক অ্যাট, ঠিক আছে, 1.1 লেখা আছে লুক অ্যাট মানে হচ্ছে থাকাও বা দেখো। দ্য পিকচার অর্থ হচ্ছে ছবিগুলো। ছবিগুলো কেন বললাম, এখানে যেটা এস যোগ করেছে এটি হচ্ছে প্লোরাল। যেমন তোমাদের সিঙ্গুলার এবং প্লোরাল নাম্বার চেঞ্জ আসবে, ঠিক আছে। তো নাম্বার চেঞ্জ মানে আমরা জানি কি নাম্বার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লোরাল, ঠিক আছে। প্লোরাল, সিঙ্গুলার এবং প্লোরাল। সিঙ্গুলার কোনটা? যেমন আমি যদি বলি পিকচার, ঠিক আছে, এই যে পিকচার বললাম, পিকচার এটা হচ্ছে সিঙ্গুলার, কেননা এইখানে আমরা এস যোগ করি নাই। কিন্তু আমি যখন প্লুরাল করব তখন কি হবে, PICTURES, এই যে একটা এস বাড়ালাম, তার মানে এটি হচ্ছে প্লুরাল একটি নাউন। কেন প্লুরাল করলো? আচ্ছা বলো তো, নিচে আমরা ছবি দেখতে পাচ্ছি দুইটি, আর দুটি যেহেতু বলেছে এটা কখনো সিঙ্গুলার হতে পারে না, সেটি হবে প্লোরাল, কেননা ছবি দুইটা। যদি একটা হতো আমরা পিকচার বলতাম, লুক এট দ্য পিকচার কখন বলতো, যখন ছবি একটা হতো। কিন্তু এখানে ছবি দেখতে পাচ্ছি দুইটা, এই জন্য পিকচার্স বলেছে বা এস যোগ করেছে। লুক এট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও বা দেখো, ছবিগুলো দেখো, এটা বলেছে। তারপরে আমাদেরকে বলেছে যে ইন ফেয়ার্স, ইন হচ্ছে একটা প্রেপোজিশন, ফেয়ার্স এই যে এস যোগ করা আছে, তাহলে এটাও প্লোরাল মানে জোড়ায় জোড়া বা জোড়া জোড়া দুইটি। তারপরে বলছে আস অর্থ হচ্ছে জানতে চাওয়া, এন অর্থ হচ্ছে এবং, এই বলে কি হচ্ছে আনসার উত্তর দেয়া, দা হচ্ছে প্রেপোজিশন কোন দিকে বাটি বোঝার জন্য ব্যবহার করবে। আর এখানে দেখতে পাচ্ছি ফলো, ফলো অর্থ হচ্ছে অনুসরণ করা, এটা হচ্ছে ভার্ব। কতটুকু পর্যন্ত? আমি যতটুকু দাগ দিয়েছি যদি এইটুকু থাকে এটি হচ্ছে ভার্ব, বাংলা অর্থ দিবে অনুসরণ করা। কিন্তু তুমি যখন এই ভার্বটার সাথে যখন আইএনজি যোগ করবা তখন সেটি হয়ে যাবে নাউন, তখন বাংলা অর্থ দিবে নিচে। নিচে আমরা যে ছবিগুলো বা ছবি দেখতে পাচ্ছি, নিচে কতগুলো প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো আমরা উত্তর দেব, এটা বলেছে। কোয়েশ্চেন্স বা নিচে কতগুলো প্রশ্ন আছে, আমরা জোড়া জোড়া কিছু প্রশ্ন আছে, আমরা প্রশ্নগুলোর উত্তর দেব, এটা বলেছে। আচ্ছা, চলে গেল। এরপর আমরা নিচে চলে যাচ্ছি আমাদের বইয়ে। নিচে এখানে তিনটি প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা, একটু ভালো করে খেয়াল করবা, কেননা তোমরা যদি পেচেসটি ভালো করে না বোঝো তাহলে কিন্তু প্রশ্নগুলোর আনসার করতে পারবে না, প্রশ্নগুলোর উত্তর তোমার জন্য কঠিন হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে এই জন্য প্রত্যেকটি লাইন পড়ছি। আচ্ছা, এখানে তিনটা প্রশ্ন করেছে। আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স যে আছে না, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা সচরাচর যে দুই ভাগে ভাগ করি, ঠিক আছে। ইন্টারোগেটিভ, আচ্ছা একটু আচ্ছা, তাহলে বলতে পারছি ইন্টারোগেটিভ, হ্যাঁ আমরা জানি কি ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা সচরাচর দুই ভাগে ভাগ করতে পারি, এমনি সচরাচর মানে চার ভাগে করে পড়াই আমরা। কিন্তু এইখানে তোমাদের পড়াচ্ছি, তোমার ছোট মানুষ, এই জন্য তোমাদেরকে চার ভাগটা পড়াচ্ছি না, পড়াচ্ছি দুই ভাগ, ঠিক আছে। এই দুই ভাগগুলো কি কি? একটি হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন, ঠিক আছে, ইয়েস নো কোয়েশ্চেন। আর আরেকটা হচ্ছে ডব্লিউএস কোয়েশ্চেন, ঠিক আছে, ডব্লিউ এইচ কোয়েশ্চেন।
ডব্লিউএস কোয়েশ্চেন। এবার আসো, ইয়েস নো কোয়েশ্চেন কি, ডব্লিউএস কোয়েশ্চেন কি, আমরা দুই ভাগে ভাগ করেছি। হয়তো লেখাগুলা অনেকে বুঝবে না, আমি একটু মুছে আবার লিখতেছি, কারণ অনেকে ক্লাস থেকে নোট করবে এই জন্য। আচ্ছা, এই যে বললাম ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ, ঠিক আছে, দুই ভাগে ভাগ করেছি। এক ভাগের নাম হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন, ইয়েস অর নো কোয়েশ্চেন, ঠিক আছে। এরপর দুই নাম্বার যেটা আছে সেটা হচ্ছে ডব্লিউ এইচ কোয়েশ্চেন, ঠিক আছে। এবার বলো ইয়েস নো কোয়েশ্চেন মানে কি, বলে দিচ্ছি ভালো করে শোনো। যেই প্রশ্নের উত্তরে আমরা হ্যাঁ বা না বলে উত্তর দিতে পারবো সেটি হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন। আর যেই প্রশ্নের উত্তর আমরা হ্যাঁ বা না বলে উত্তর দিতে পারবো না সেটি হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চেন। যেমন এখানে আমি তিনটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, এই তিনটা কোয়েশ্চেনের মধ্যে প্রথমটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন, বাকি দুইটি হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চেন। কিভাবে চিনবো, চিনবো কিভাবে, সেটা হচ্ছে আমাদের কতগুলো সাহায্যকারী মানে ভার্ব আছে। আমি ভার্বেরগুলো ক্লাসটা পড়ে পড়ে করাবো। যে এই ভার্বগুলো হচ্ছে ভার্বগুলোর মধ্যে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের মধ্যে দুই ভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে প্রাইমারি, আর একটা হচ্ছে মানে প্রাইমারি অক্সিলারি, আর একটা হচ্ছে মডাল, ঠিক আছে। আমরা সেখানেও দুই ভাগে ভাগ করতে পারি। এখানে খেলা করতেছে কে কে? আচ্ছা, এই যে তালহা রোল নাম্বার 46, তারপরে আবার দেখা যাচ্ছে যে রোল নাম্বার 20 আরিয়া হোসাইন। তারপরে এরা কিন্তু ভিডিও অফ করে রেখেছে কেন? আমি কিন্তু চেক করব মাঝখানে, তোমরা ভিডিও অফ করো না, ভিডিও কিন্তু অন রাখতে হবে, ভিডিও অন রাখতে হবে, আমি দেখবো তোমরা কি করতেছো, দেখতে হবে আমাকে। আচ্ছা, ঠিক আছে। তাহলে বলতে চাচ্ছি এই যেখানে দেখো কিভাবে বুঝবো, বাংলাতে বললাম যে যেই প্রশ্নের উত্তরে হ্যাঁ বা না বলে উত্তর দেওয়া যায় সেটি হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন। যে প্রশ্নের উত্তরে হ্যাঁ বা না বলে উত্তর দেওয়া যায় না সেটি হচ্ছে ডব্লিউএস কোয়েশ্চেন। এটা বাংলাতে বললাম। ইংরেজিতে কেমনে চিনবো? এই যে বাক্যের শুরুতে এই যে দেখো হ্যাপ আছে, এই হ্যাপগুলা হচ্ছে, আমি তোমাদেরকে জিনিসটা একটু অন্য জায়গায় লিখে দেখাই। এখানে কোনো খালি পেজ তো নাই। আচ্ছা এখানে, আচ্ছা এখানে, আচ্ছা দেখা যাক, সমস্যা নেই। আমি এটা মুছে দেখাচ্ছি। দেখো আমাদের কতগুলো টু বি ভার্ব আছে। এক নাম্বার টু বি ভার্ব আছে, টু বি ভার্বগুলো কি কি আমরা হয়তো অনেকেই জানি। এই যে টু বি ভার্ব মানে এগুলোকে বি ভার্ব বলে, ঠিক আছে। টু বি ভার্ব এগুলো কি কি, যে এম ইজ আর, এম ইজ, আরটি হচ্ছে আর, তারপরে আছে ওয়াজ ওয়ার, ঠিক আছে, এগুলো হচ্ছে টু বি ভার্ব। আর দুই নম্বরে আছে টু ডু ভার্ব, টু ডু ভার্বস, ঠিক আছে। এগুলো কি কি, একটা হচ্ছে ডু, ডিড, এরপরে আছে ডাস, ঠিক আছে, এগুলো হচ্ছে টু ডু ভার্বস। এরপরে আরেকটা আছে টু হ্যাভ ভার্ব, তিন নম্বর টু হ্যাভ ভার্ব, ঠিক আছে, টু হ্যাভ ভার্বস এগুলো কি কি, যে একটা হচ্ছে হ্যাভ, আরেকটি হচ্ছে হ্যাজ, আরেকটি হচ্ছে হ্যাড, যে এগুলো। এরপরে চার নাম্বারে আছে কি মোডাল অক্সিলারি, চার নাম্বারে আছে মোডাল। এগুলো কি কি, যে এখানে লেখা আছে ক্যান, তারপর আছে কোড, হ্যাঁ, তারপর আছে মে, তারপর আছে মাইট, এগুলা। যে প্রথমে যেগুলো আছে এই যে এই তিন প্রকার যেগুলো আছে এগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলারি, আর চার নাম্বার যেটা আছে এটা হচ্ছে মোডাল, ঠিক আছে। তো এখন বলতে চাচ্ছি এখানে আমি যে যে ওয়ার্ডগুলো দিলাম, যেমন এখানে আমি চেয়ার, ওয়াজ ওয়ার, ডোরি ডাস, এরপর হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড, ক্যান কোট, এগুলো যদি কখনো কোনো সময় কোনো একটা বাক্যের শুরুতে পাই, বাক্যর শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন পায়, তাহলে নিশ্চিত ধরে নেবা সেটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন, মানে তুমি এটার উত্তরে অবশ্যই হ্যাঁ অথবা না বলে তোমাকে আনসার করতে হবে, ঠিক আছে। আমি কি বোঝাতে পেরেছি? আচ্ছা ঠিক আছে। তাহলে বলতে চাচ্ছি, আবার বলছি, যে বাক্যের শুরুতে যদি এই যে হ্যাভ থাকে, যেমন অ্যামিচার ওয়াজ ওয়ার, তারপরে টু ডি ডাচ, তারপরে আছে হ্যাভ হ্যাজ হ্যাড বা ক্যান কোট মে মাইট ইত্যাদি, এই ওয়ার্ডগুলো যদি কখনো বাক্যের শুরুতে পাও, বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে, সেটা হচ্ছে তোমার ইয়েস নো কোয়েশ্চেন। বুঝে গেলাম। তারপর এরপর ডব্লিউএস কোয়েশ্চেন কি সেটাও আমাদেরকে দেখতে হবে।
ইংরেজিতে মোট 9টি ডব্লিউএইচ ওয়ার্ড আছে। আর এই ওয়ার্ডের শুরুতে সবগুলাতে ডব্লিউএইচ থাকবে, তবে একটি ওয়ার্ডের নেই, সেটা হচ্ছে হাউ। ঠিক আছে, এই যে এটার মধ্যে নেই। আর বাকি 8টা শব্দের প্রত্যেকটি শব্দের শুরুতে ডব্লিউএইচ থাকবে। এই যে দেখো, এখানে ডব্লিউএইচ আছে, এই যে দেখেছ ডব্লিউএইচ আছে। যদি এরকম বাক্যের শুরুতে যদি ডব্লিউএইচ যুক্ত কোনো ওয়ার্ড পাও, বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন পাও, সেটা হচ্ছে ডব্লিউএইচ কোয়েশ্চেন। এই প্রশ্নের উত্তর তুমি কখনো ইয়েস অর নো দিয়ে আনসার করতে পারবে না। ঠিক আছে, যেমন তাহলে আমি তোমাদেরকে এই প্রশ্নগুলো একটু নিজের মতো করে উত্তর করে দিচ্ছি। কিভাবে করবা, যেমন এখানে তোমাকে বলছে যে প্রথমত হ্যাভ ইউ, মানে হ্যাভ মানে হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয়ে আছে, কেননা এখানে মূল ভার্ব হচ্ছে গন, গন যেটা আছে এটা। ঠিক আছে, এখানে ইউ হচ্ছে তোমার সাবজেক্ট, এবার এটি কিন্তু ভার্ব, তারপর টু হচ্ছে একটি প্রেপোজিশন, এ হচ্ছে আর্টিকেল, লাইব্রেরি হচ্ছে নাউন। ঠিক আছে, মানে আর্টিকেলের পরে যদি একটি শব্দ থাকে সেটা নাউন হয়, মনে রাখবা এটা। ঠিক আছে, আর টু এর পরে এক্সিকটিভ বসতে পারে, আর্টিকেলের অন্য নাম হচ্ছে এক্সিকটিভ। আচ্ছা, তাহলে বলছে হ্যাভ ইউ এভার গন টু লাইব্রেরি, তুমি কি কখনো গ্রন্থকার বা লাইব্রেরিতে গিয়েছ? তাহলে তোমাকে উত্তর করতে হবে, প্রথমে উত্তর করতে হবে কি ইয়া বা ইয়াস, কি করতে হবে, তারপর উত্তরটা লেখার সময় তোমাকে লিখতে হবে ইয়েস, হ্যাঁ। তাহলে কি করতে হবে, আই হ্যাভ, আই হ্যাভ, তারপরে কি আছে, এই যে এবার যেটা আছে, তুমি চাইলে এবার দিতে পারো, আর চাইলে তুমি এবারটাকে বা গোপন করে বলতে পারো আই হ্যাভ gone to a library in many times। ঠিক আছে, in many times, অর্থাৎ আমি লাইব্রেরিতে অনেকবার গিয়েছি লেখা যাবে। কিন্তু তার আগে তোমাকে অবশ্যই কি লিখতে হবে, ইয়েস লিখতে হবে, কেননা এটি হচ্ছে ইয়েস কোয়েশ্চেন, এই জন্য। তারপর 2 নাম্বার, 2 নাম্বারে বলেছে হোয়াট। ঠিক আছে, আমি একটা জিনিস তোমাদেরকে বলে দিই, সেটা একটু বলি নাই, এই জন্য এটা একটু বলে দিচ্ছি, স্ট্রাকচারগুলো বলে দিই। তাহলে মানে ইয়েস নো কোয়েশ্চেনের স্ট্রাকচারটা হচ্ছে বাক্যের শুরুতে এ বি থাকবে, তারপর সাবজেক্ট থাকবে, তারপর এম বি থাকবে। এম বি মানে হচ্ছে, আমি একটু বলে দিচ্ছি, এ বি মানে হচ্ছে অক্সিলারি ভার্বস, এম বি মানে হচ্ছে মেইন ভার্ব, তারপর এখানে অবজেক্ট থাকবে, তারপর বাকি অংশ থাকতে পারে, বাক্যর শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। যদি এমনটা পাও সেটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন। আমি পরবর্তী পড়াবো, অলরেডি তোমাদের নোট দিয়েছি। আর 2 নাম্বার যেটা আছে ডব্লিউএস কোয়েশ্চেন, সেটা হচ্ছে বাক্যের শুরুতে ডব্লিউএইচ ওয়ার্ড থাকবে। ঠিক আছে, তারপর কি থাকবে, এ ভি থাকবে, এ ভি মানে অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট থাকবে, তারপর এম বি থাকবে মানে মেইন ভার্ব, তারপরে থাকবে অবজেক্ট, তারপর এক্সটেনশন থাকতেও পারে না থাকতে পারে, বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন হবে। যদি এভাবে থাকে সেক্ষেত্রে সেটা হবে ডব্লিউএস কোয়েশ্চেন। আচ্ছা, তোমরা কি আমার পড়া বুঝতেছ? ঠিক আছে, ক্লাস কি ভালোভাবেই বুঝতেছ নাকি এমনি মানে অন্যরকম, ভালোভাবে বুঝতেছো কিনা তোমরা? ঠিক আছে, ঠিক আছে, মানে এভাবে করলে তোমরা মানে ক্লাস বুঝবে তো? ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ তাহলে। আচ্ছা, এরপরে যাচ্ছে আমরা, এরপরে তাহলে আমাদের বলেছে যে আমরা এই যে প্রশ্নগুলো, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যেটা হোয়াট আছে এটা হচ্ছে ডব্লিউএস ওয়ার্ড, তারপর এখানে যেটা আছে ডো এটা হচ্ছে হ্যাভি ভার্ব, এরপরে আছে ইও সাবজেক্ট, ডো হচ্ছে মেইন ভার্ব, ইন হচ্ছে প্রেপোজিশন, দা হচ্ছে আর্টিকেল, আর লাইব্রেরি হচ্ছে নাউন। তারপর হচ্ছে হোয়াট ডু ইউ ডু ইন দ্য লাইব্রেরি, তুমি লাইব্রেরিতে কি করো? লাইব্রেরিতে মূলত কি করে মানুষ? বই পড়ে। হ্যাঁ, তাহলে বলতে হবে যে আই ডো ইন লাইব্রেরি টু মেনি বক্স বা টু রিড মেনি বক্স, আমি লাইব্রেরিতে অনেক বই পড়ি, অথবা আই এম রিডিং মেনি বক্স ইন দ্য লাইব্রেরি বলা যাবে। নিজের মতো করে তুমি উত্তর দিতে পারো। তারপরে বলছে
সি নাম্বার বলেছে হোয়াট কাইন্ড অফ বুকস, কোন প্রকারের বই ডু ইউ লাইক, পছন্দ করো তুমি, কোন প্রকারের বইগুলো তুমি পছন্দ করো, এটা বললো। তারপরে আমরা আর আলোচনা করছি না, পরবর্তী পেজে চলে যাচ্ছি সরাসরি। আসলে সময়গুলো কিন্তু বসে নেই। আচ্ছা দেখো, এরপর আমার অনেক কিছু পড়া আছে, ছুটি দিব না আজকে, শেষ হবে 10টা 20-এ ক্লাস, ছাড়বো না তোমাদের। দেখো তাইলে এরপরে 1.1 বলেছে রিড, পড়ো, এন্ড এবং অ্যাক্ট আউট, অর্থ হচ্ছে অভিনয় করো, মানে একটু তুমি তোমার ভাবভঙ্গি দিয়ে পড়ো, যে আমি যে তোমাদেরকে বোঝাচ্ছি ক্লাসগুলো এভাবে করে, হ্যাঁ। তারপরে বলছে রিনা, ঠিক আছে রিনা, তারপরে এন্ড আছে ওমর আর, বলো তো আর হচ্ছে টু বি ভার্ব, একটু আগে বলেছিলাম, কিন্তু এই বাক্যের মধ্যে মেইন ভার্ব। ইন দ্য লাইব্রেরি, ইন হচ্ছে প্রেপোজিশন। এগুলা এভাবে কেন পড়া আছে জানো? তোমাদের স্কুলের সিলেবাস তো আমি জানি না, যে আমি ভালো করে পড়িয়ে দিচ্ছি, পরীক্ষায় প্রশ্ন করতে পারে। কিভাবে প্রশ্ন করবে জানো? যে তোমাকে এখানে পুরো লাইনটা লিখে দিতে পারে, লিখে দিয়ে এখানে একটা আন্ডারলাইন করবে, রান্না করে বলবে যে মানে রিনা অ্যান্ড ওমর আর ইন দ্য পাবলিক লাইব্রেরি বলেছে। তারপরে এটা বলার পর বলল যে হোয়াট ইজ দ্য, বা এখানে বলছে হোয়াট ইজ দ্য পার্টস অফ স্পিচ দ্য আন্ডারলাইন ওয়ার্ড, বা আন্ডারলাইন দিয়ে শব্দগুলা বা শব্দটি কোন পার্টস অফ স্পিচে পড়বে। তাহলে তোমাকে উত্তর করতে হবে প্রেপোজিশন। এই জন্য একটু পড়াচ্ছে এভাবে করে। তারপর লাইব্রেরি হচ্ছে কি নাউন, এটা নিঃসরণ করতে পারে। পাবলিক, তারপরে হচ্ছে যেমন পাবলিক, এটা নাউন কেন না? এই যে দা হচ্ছে আর্টিকেল, আর্টিকেলের পরে যদি একটি শব্দ থাকে সেটা হবে নাউন, ঠিক আছে। কিন্তু এখানে লাইব্রেরি থাকার কারণে এখন এটা হয়ে যাবে তোমার এডজেক্টিভ, ঠিক আছে। আচ্ছা, তাহলে বলছি রিনা অ্যান্ড ওমর আর ইন দ্য পাবলিক লাইব্রেরি, রিনা এবং ওমর পাবলিক লাইব্রেরিতে অবস্থান করছেন। তারপর এই যে দে, দে আছে, এই দে হচ্ছে পার্সোনাল প্রোনাউন। হ্যাভ, এটা হচ্ছে এবি ভার্ব, আমরা একটু আগে পড়েছিলাম। কাম, এটা হচ্ছে মূল ভার্ব, মানে আসা। টো, এটা হচ্ছে প্রেপোজিশন। দা, এটা হচ্ছে আর্টিকেল। লাইব্রেরি নাউন, টো প্রেপোজিশন, দ্য লাইব্রেরি, সরি, রিড বক্স। তাহলে বলছে আমি এখানে তোমাদেরকে একটা জিনিস বলি, যে ইংরেজিতে দুটি প্রিপোজিশন তোমরা মনে রাখো, একটা হচ্ছে টু আর একটা হচ্ছে ফ্রম, ঠিক আছে। ফ্রম, টু হচ্ছে কোন ক্ষেত্রে ব্যবহার হবে? যখন আমরা বাড়ি থেকে দূরে কোথাও যাব, যাওয়ার ক্ষেত্রে, আই গো টু মার্কেট, আই গো টু ঢাকা, আই গো টু স্কুল, আই গো টু মাই কি আছে বেস্ট ফ্রেন্ড হোমস। হ্যাঁ, যদি যাওয়া বোঝায় সর্বদা সব ক্ষেত্রে টু ব্যবহার হবে, আর যদি আসা বোঝায় সব ক্ষেত্রে তোমাকে ফ্রম হবে। ফ্রম মানে আই এম ফ্রম ঢাকা, আই এম ফ্রম চট্টগ্রাম, আই এম ফ্রম কক্সিস বাজার, ঠিক আছে এইরকম। তাহলে বলছে এখানে যেটা বলেছে যে আমাদের অর্থগুলো তোমাদেরকে বোঝাই দিচ্ছি, অর্থ কখনো গাইড মুখস্থ করে শেখা যাবে না, অর্থ বুঝে বুঝে শিখতে হবে তোমাকে। তাহলে দে হ্যাভ কাম, তারা এসেছে কোথায়? টু লাইব্রেরি, লাইব্রেরিতে। কেন? টু রিড বুকস, বই পড়ার জন্য। তারপরে বলছি টুডে, আজ। দে, তারা। হ্যাভ সিন, দেখেছে। আর নিউ গার্ল, একজন নতুন মেয়ে। ইন দ্য লাইব্রেরি, লাইব্রেরিতে, লাইব্রেরিতে আজকে একটি নতুন মেয়ে দেখতে পাচ্ছেন তারা। তারপর বলছে তারা বলতে কারা? ওই যে রিনা এবং ওমর। যেমন এখানে একটা দেয় আছে, এই দেয় দ্বারা মূলত কাকে বুঝিয়েছেন? রিনা এবং ওমরকে বুঝিয়েছেন। তারা দুইজন বুঝিয়েছে, এই জন্য দেয় দিল, যদি একজন হতো হি অথবা সি হতো। আচ্ছা, তারপর বলা হচ্ছে সি, এই যে এই সি দ্বারা কাকে বোঝাচ্ছে? নিউ গার্লকে, নতুন যে মেয়েটা আমরা দেখতে পাচ্ছি আজকে ওনাকে। উনি কি করছেন? ইজ লুকিং, খুঁজতেছিল কি? ফর সাম বুকস, কিছু বই। কোথায়? কোত্থেকে খুঁজতেছে? অন দ্য বুক সেলফ, মানে লাইব্রেরির বুক সেলফ থেকে বা বইয়ের তাক থেকে নতুন একজন মেয়ে আমরা দেখতে পেলাম, সে লাইব্রেরি থেকে, লাইব্রেরির থাক থেকে বইগুলা খুঁজতেছিল। তারপর অন দেয়ার ওয়ে, এভাবে তারা ওয়ে ব্যাক হোম, তারা বাড়ি ফিরে যাওয়ার পথে, মানে ওয়ে মানে হচ্ছে এভাবে, পদ্ধতি, হ্যাঁ। দেয়ার মানে তাদের,
অন আর্টিকেল, এটা হচ্ছে একটা প্রেপোজিশন অন। অন দেয়ার ওয়ে, তারা এভাবেই ব্যাক হোম, বাড়ি ফিরে চলে যাচ্ছে। কিন্তু যাওয়ার পথে দে, তারা, বিকাম, হয়ে আছে, মানে তাদের মধ্যে হয়ে আছে, কি হয়ে আছে, ইন্ট্রোডিউস, মানে পরিচয় লাভ করেছে, কথা হয়েছে, হ্যাঁ, পরিচয় হয়েছে। তারপর অ্যান্ড এবং হ্যাভ আ কনভারসেশন, মানে যাওয়ার পথে তাদের মাঝে কথা হয়েছে, পরিচয় হয়েছে, অনেক গল্প হয়েছে তাদের মাঝখানে, এটা বলেছে। আচ্ছা, এইটুকু আমরা বুঝলাম, এবার পরবর্তীতে যাব। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এখানে যে কথা বলে কি কি বলেছে, বলেছে রিনা, হ্যালো, এই যে মাই নেম ইজ রিনা, আমার নাম রিনা। যেমন এইখান থেকে তোমাদের রাইট ফর্ম অফ ভার্বস আসতে পারে। কিভাবে? যেমন এখানে মাই নেম দিয়েছে, ইজটা উঠিয়ে দিতে পারে, মানে এভাবে বলতে পারে, বাক্যটা এভাবে আসতে পারে। এই জন্য পেচেসটা একটু ভালো করে বুঝবা। মাই নেম ড্যাশ, তারপরে বলেছে রিনা, তারপর এখানে ড্যাশ দিয়ে ব্র্যাকেট দিয়ে বিয়ে দিবে। এই যে মাই নেম ড্যাশ রিনা, হ্যাঁ। তো এখন ইস হবে কেন, কিভাবে হবে, সেটা আমি ক্রমান্বয়ে তোমাদের বুঝিয়ে দেব, এখন না, আস্তে আস্তে বোঝাবো। যেমন এখানে বি বার্বের মধ্যে কয়তগুলো বার্ব আছে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, অয়ার। তো আমরা ইজ কেন বসালাম, এই যে মাই নেম থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ইজ বসবে। সব রেডি করেছি, ক্রমান্বয়ে যাব। তাহলে বলছে হ্যালো, এই যে মাই নেম ইজ রিনা। যেমন আমি তোমাদেরকে যদি দেখাই, আমি নোটটা এখানে এনে রেখেছি অলরেডি, কারণ এই জিনিসগুলো তোমাদেরকে আমি আগে শেখাবো। এই যে দেখো, নোটটা আমি অলরেডি এখানে এনে রেখেছি, দেখেছ? এই যে দেখো নোটগুলো, দেখা যাচ্ছে? নোটটা তো তোমাদেরকে দিয়েছি আমি, দেখা যাচ্ছে? সবাই দেখতেছ? ঠিক আছে, মানে একসাথে তোমাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি আর কি, মানে এক যাতে শিখাইতে পারি, যে চেষ্টা করতেছি। এই যে দেখো এখানে বলেছে, দেখেছ? একটা বোঝাই দিচ্ছে, ওই লাইন থেকে বাক্যটা ওটাই নিয়েছি, পেচেস থেকে। এই যে দেখো, রিনা বলেছে ইন দ্য পাবলিক লাইব্রেরি আছে। এই যে টু বি ভার্ব বলেছে, এই টু বি ভার্বের মধ্যে কি কি আছে, এম, ইজ, আর, হ্যাঁ, ইজ, আর, তারপরে ওয়াজ, ওয়ার। এখন আমরা কি করতে পারি, এখানে আমি কি ইজ বসাবো, নাকি আর বসাবো, নাকি ওয়াজ বসাবো, সেটা আইডেন্টিফাই করবে আমার সাবজেক্টের পর। আমার সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, বা বাক্যটা যদি প্রেজেন্টের কথা বলে, সেক্ষেত্রে আমরা ইজ বসাবো। তার মানে রিনা ইজ, হ্যাঁ। তারপর ঠিক তদ্রুপ ওমরের ক্ষেত্রেও ইজ হবে। আবার এখানে যেহেতু দুইজন, সেক্ষেত্রে আর হবে, হ্যাঁ, আর হবে। তারপর এখানে যেহেতু ডি আছে, রিনা থার্ড পারসন সিঙ্গুলার, এই যে গো আছে, সেটা গোস হবে। কেন হবে সেটা অন্যদিন আলোচনা করব। আজকে কিন্তু এগুলো কোনো মূল লক্ষ্য ছিল না, একটু তোমাদেরকে একসাথে বোঝানোর চেষ্টা করতেছি। ওকে, আমরা আমাদের মূল ক্লাসে চলে যাচ্ছি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে হ্যালো, এই যে আই এম, মাই নেম ইজ রেনা, আমার নাম রেনা। আর ইউ নিউ হিয়ার, তুমি কি এখানে নতুন? হিয়ার মানে হচ্ছে এইখানে, নিউ মানে নতুন, ইউ মানে তুমি, আর মানে হয়। এই যে একটু আগে বলেছিলাম, এটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন, কেননা এই বাক্যের শুরুতে আর অক্সিলারি ভার্ব আছে, বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে। তাহলে উত্তর দিবে ইয়েস অর নো দেয়া। আর ইউ নিউ হিয়ার, ইয়া অর নো। আমি যদি নতুন হই আমি ইয়েস দেব, যদি না হয় আমি নো দেব, কেননা এটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন। তারপরে বলেছে এই যে এখানে রূপা বলেছে, হাই, এই যে আই এম রূপা, আমি রূপা। মা, এই যে দেখো একটা জিনিস, আই এম বলেছে না, আই এম, এটার পূর্ণরূপ তোমার পরীক্ষায় এমসিকিউতে আসতে পারে। যেমন আমরা যদি এখানে যেটা বলেছে আই অ্যাপোস্ট্রফি এম, এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ, এটার পূর্ণরূপ কি, সেটা হচ্ছে আই এম। এই যে এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ, এটা হচ্ছে পূর্ণরূপ। পরীক্ষায় অনেক সময় এই ধরনের প্রশ্নগুলো করতে পারে, এই জন্য তোমাদেরকে সবগুলো একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে অনেকে চ্যাট করেছেন, ইয়েস স্যার, তারপর যে নো, তারপর এখানে ধন্যবাদ, 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 অশেষ ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে।
এরপর আমরা পরবর্তী যাচ্ছি, তাহলে এইটুকু শেষ করলাম। এবার পরবর্তী যাই, তাহলে এখানে বলেছে যে আই এম রূপা, আমি রূপা, মাই ফ্যামিলি, আমার পরিবার, হ্যাজ জাস্ট মুভ, মুভ মানে হচ্ছে নড়াচড়া করা, স্থানান্তরিত হওয়া, টু, এই যে টু, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে, দিস নেইবার হট, ঠিক আছে, নিকটস্থ মানে আমার কাছাকাছি চলে আসছে, আমার পরিবার তোমাদের কাছাকাছি এলাকায় চলে আসছে, আমরা এক জায়গা থেকে অন্য এক জায়গায় আমরা চলে আসছি। তারপর হচ্ছে ওমর, হাই রূপা, এই যে রূপা, আই এম ওমর, আমি ওমর, ইট সেমস, মনে হচ্ছে, আজ মনে হচ্ছে কি, তোমাকে দেখে মনে হচ্ছে, লাইক রিডিং বুকস, একটা জিনিস মনে রাখবা, ইংরেজিতে কতগুলো ওয়ার্ড আছে, তার মধ্যে একটি হচ্ছে লাইক, যেমন তোমরা এগুলো রাইট ফ্রম বার্ফে পাবা, যে রাইট ফ্রমও বার্ফে পাবা, যেমন স্টপ, হ্যাঁ, তারপরে আছে মাইন্ড, তারপরে আছে তোমার এই যে লাইক, লাইক, তারপরে আছে লাভ। এই শব্দগুলোর পর যদি কখনো কোনো একটা বারেব থাকে, ওই বারেবের সাথে অবশ্যই আইএনজি যোগ করতে হবে। এই যে দেখো, লাইক আছে, লাইকের পরে রিডিং এর সাথে বারেবের সাথে আইএনজি যোগ করা আছে, মানে গ্রামারটাও একসাথে দেখে দিয়েছি। মানে এই যে লাইক আছে, লাইকের পর রিড একটা ভার মানে পড়া, এই যে লাইকের পরে যদি কখনো ভারেব থাকে, এই ভারেবের সাথে আইএনজি যোগ করতে হবে, ঠিক আছে। তাহলে বলছে ইট সিমস ইউ লাইক রিডিং বুক, দেখে মনে হচ্ছে তুমি যেন বই পড়তেছ, ঠিক আছে, এটা বলেছে। তো রুফা বলেছে ইয়াস, হ্যাঁ আমি বই পড়ছি। তারপরে বলেছে আই লাভ, এই যে দেখো লাভ, এই যে লাভের পরে বারের সাথে আইএনজি, তার মানে কি কি বলেছি, দেখো একটা হচ্ছে লাইক, তারপরে আছে লাভ, তারপরে আছে স্টপ, স্টপ, ঠিক আছে, তারপরে আছে তোমার মাইন্ড, MIND, এই যে এই শব্দগুলো, এই শব্দগুলোর পর যদি কখনো আরেকটি ভার্ব থাকে, ওই ভার্বের সাথে অবশ্যই আইএনজি যোগ করতে হবে। কথাটা মনে রাখবা, এই নিয়মগুলো তোমাদের আমি শিখাবো পড়ে। আচ্ছা, এটা চলে গেল। এরপর আমরা পরবর্তী যাচ্ছি। হ্যাঁ, পরবর্তী যাচ্ছে, আমরা ক্লাস একটু লং হয়ে যাচ্ছে, কিছু করার নাই, কিছু করার নাই, পড়াবো ইনশাল্লাহ। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি যে আই লাভ রিডিং বুকস, আমি বই পড়তে ভালোবাসি। রিনা, হোয়াট কাইন্ড অফ বুকস, হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক, এই যে এই ডু হচ্ছে অক্সিলারি ভার্ব মানে এবি ভার্ব, এই যেটা হচ্ছে সাবজেক্ট, লাইক, দেখছো, এই যে লাইক, এই লাইকের পরে টু দিয়েছে, কেননা দুটি ভার্ব পাশাপাশি বসলে মাঝখানে কি হয়, যে টু হয়, কেননা টু এর পরে ভার্বটা B1 হবে। হ্যাঁ, তাহলে বলছে এই যে এটা এটা হচ্ছে প্রশ্ন করা যায়, হোয়াট কাইন্ডস অফ বুকস, কোন প্রকারের বই, ডু ইউ লাইক, তুমি পছন্দ করো, টু রিড, পড়তে, মানে কোন প্রকারের বইগুলো তুমি পড়তে ভালোবাসো বা পছন্দ করো, এটা বলেছে। তারপরে আমরা পরবর্তী আমাদের উত্তরগুলো পরবর্তী দেখতে পাচ্ছি, যে কথা বলছে এরা। হ্যাঁ, এখানে বলেছে রোফা, আই লাভ টু, এই যে দেখো বলেছে, এই যে দেখো এখানে দেখো যে আই লাভ টু, টু এর পর যদি কখনো ভার্ব থাকে, এই ভার্বটা অবশ্যই B1 হবে। তোমাদের কতগুলো কিন্তু আমি রাইট ফ্রম ভার্বসের নিয়ম বোঝাচ্ছি আজকে। ক্লাস রেকর্ড থাকবে, রেকর্ড করতেছি, ক্লাস রেকর্ড ক্লাস তোমাদেরকে দেব, দয়া করে ভালো করে খেয়াল করবা, পরবর্তী যেন মানে এভাবে না হয় যে স্যারের কাছে পড়তে দিয়েছিলাম, আমার মেয়েটা আসলে ইংরেজি কিছু শিখতে পারে নাই, এমন কথা যেন আমি শুনতে না পাই। দেখো, তাহলে বলছে আই লাভ টু রিড স্টোরি বুকস, আমি গল্পর বই পড়তে অনেক বেশি ভালোবাসি। তারপরে বলছে হোয়াট অ্যাবাউট ইউ, মানে হোয়াট অ্যাবাউট ইউ মানে হচ্ছে অ্যাবাউট মানে সম্পর্কে, মানে তুমি কোন প্রকার বই পড়তে পছন্দ করো, এটা হচ্ছে এই বাক্যের অর্থ নির্ভর করবে আগের বাক্যের অনুসারে, আগের বাক্যটা যেভাবে কথা বলেছে সেই বাক্যের উপর নির্ভর করবে। হোয়াট অ্যাবাউট ইউ, তুমি কোন বই পড়তে পছন্দ করো ওমর, ওমরকে প্রশ্ন করে, আচ্ছা তুমি কোন ধরনের বই পড়ো, উনি বলেছে এই যে দেখো আই এনজয়, এই যে দেখছো আই এনজয়, এটি একটি শব্দ, তোমাদের একটু আগে কতগুলো শব্দ বলেছিলাম, তার মধ্যে এই শব্দটাও যোগ করবা। এই সব এনজয়ের পরে যদি বারেব থাকে, এই বারেবের সাথে আইভি যোগ করতে হবে। আই এনজয় রিডিং বায়োগ্রাফিস, বায়োগ্রাফিস মানে হচ্ছে জীবনী, মানুষের জীবনী, কোন মানুষ, অফ এই ফেমাস বিখ্যাত, পিপল লোকজন,
মানে বিখ্যাত মানুষদের জীবনী পড়তে আমি অনেক বেশি আনন্দ উপভোগ করি বা পছন্দ করি বা ভালোবাসি বলা যাবে। তারপর বলছে রূপা বলেছে দ্যাট সাউন্ডস ওয়ান্ডারফুল, চমৎকার। মানে এটা হচ্ছে তোমার কথাটা চমৎকার, ভেরি বিউটিফুল। তোমার কথাটি তোমার কাজটি আমার অনেক বেশি ভালো লেগেছে। সেক্ষেত্রে আমরা এভাবে করে আলোচনা করি। তারপরে বলেছে ওট, এই যে দেখো ওট ইউ লাইক টু, দেখেছ টু আছে, লাইক একটি ভার্ব, শেয়ার একটি ভার্ব। পাশাপাশি যদি দুটি ভার্ব বসায় মাঝখানে অবশ্যই প্রেপোজিশন টু বসাতে হবে। ওট ইউ লাইক টু শেয়ার ইউর চয়েস, রিনা? রিনা, উডস ইউ লাইক, তুমি কি পছন্দ করো বা তুমি কি ভালোবাসো বা তুমি কি শেয়ার করবে বা তুমি কি ভাগাভাগি করবে কি তোমার চয়েস, ইয়োর চয়েস, তোমাদের পছন্দের বিষয়গুলো বা তোমার পছন্দের বিষয়গুলো কি আমাকে শেয়ার করতে পছন্দ করো বা ভালোবাসো? রিনাকে প্রশ্ন করে আছে। রিনা বলেছে শিওর, অবশ্যই। আই ফাইন্ড, ফাইন্ড মানে হচ্ছে খোঁজা, মানে কোনো কিছু খোঁজ করা, বা আমি পছন্দ করি সায়েন্স ফিকশন। সায়েন্স মানে হচ্ছে বিজ্ঞান, ফিকশন মানে হচ্ছে কাল্পনিক বিষয়গুলো, মানে বিজ্ঞানের কাল্পনিক বিষয়গুলো আমি খুঁজতে বা পড়তে অনেক বেশি আনন্দ বোধ করি। এই যে বলেছে ভেরি ইন্টারেস্টিং, মানে আমার এই বিষয়গুলো পড়তে অনেক বেশি মজা পায় বা আমার ভালো লাগে, এটা বলেছে। রূপা বলে যে ইয়াস, হ্যাঁ, আই এম অলসো পয়েন্ট অফ, এই যে পয়েন্ট অফ আমার অনেক বেশি প্রিয়। আর একটা নিয়ম বলে দিচ্ছি, প্রেপোজিশনের পর এই যে এই যে হচ্ছে কারেক্ট ফর্ম অফ ভার্বসের নিয়মগুলো বলছি, তোমরা একটু শিখে নেবা। যে যদি কখনো প্রেপোজিশন টু, এটা প্রিপোজিশন, এই টু এর পরে যদি কখনো ভার্বের পাশে, এই ভার্বটি হবে বি ওয়ান। বি ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। টু এর পরে যদি ভার্ব আসে সেটি হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, মানে সিম্পল ফর্ম বলে আমরা। কিন্তু এই টু ব্যতীত বাকি পৃথিবীতে যতগুলো প্রেপোজিশন আছে এগুলোর পরে যদি ভার্ব আসে, ওই ভার্বটা অবশ্যই আইএনজি যোগ করতে হবে। এই যে দেখো, প্রেপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে? এই যে দেখো, ক্লিয়ার করে দিই। এই দেখো পয়েন্ট অফ মানে হচ্ছে প্রিয়, এই যে অফ আছে, অফের পরে যেটা রিড আছে, এই যে রিড, এটার সাথে আইএনজি যোগ করলো। কেননা এই যে অফ হচ্ছে প্রেপোজিশন, এই প্রেপোজিশনের পরে যদি ভার্বের সাথে ভার্ব থাকে শূন্যস্থানে, তখন কিন্তু তোমাকে কি করতে হবে? ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, সিম্পল। আমি তোমাকে অন্য জায়গায় ওই যে আমাদের যে প্র্যাকটিসের নোট আছে এখানে নিয়ে যাচ্ছি, একটু করে একটু করে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো তো এফ নাম্বার, এফ নাম্বার যে বাক্যটা আছে একটু দেখো। দেখো এখানে এফ নাম্বারটা দেখো তো, দে হ্যাভ কাম টু দ্য লাইব্রেরি, এই যে দেখেছ টু আছে, এই টু এর পর তোমাকে একটা ভার্ব ব্যবহার করতে হবে, টু হ্যাভ ভার্ব, ঠিক আছে? বা এখানে যদি কখনো ভার্ব ব্যবহার করতে হয়, এখানে এটা হবে না, এখানে একটা ভার্ব দিতে হবে, ঠিক আছে? রিড দিতে হবে, রিড। তখন আমি এই রিডটা যখন এখানে বসাবো এই টু এর পরে, আমি অবশ্যই কি দিব? রিড দিব, বি ওয়ান করবো। কেননা ওই যে বলেছিলাম একটু আগে এই বিষয়টা। দেখি আমরা আরেকটা পাই কিনা দেখি, তোমাদেরকে বোঝানোর জন্য। আমার কথা হচ্ছে তোমাদের পেচেসটা আগে ক্লিয়ার করে বোঝাবো, কি হচ্ছে না হচ্ছে সেটা পড়ে দেখবো, কিন্তু আগে পেচেসটা বোঝাবো তোমাদেরকে। আচ্ছা, এই পড়ে আমরা এই যে দেখো আরেকটা জিনিস, এই যে এইচ নাম্বারটা একটু আগে বলেছিলাম তোমাদেরকে, দেখো তো এইচ নাম্বারটা ইউ আছে না, এই যে লাইক আছে, এখন বলেছিলাম বলো তো এই লাইকের পরে যদি আমি রিড বসাই তাহলে কি হবে? এই যে রিডিং হবে, এই যে, কেননা এই যে লাইকের পরে যদি কখনো কোনো ভার্ব থাকে এই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, ঠিক আছে? আমরা কি বুঝতে পারছি সবাই? একটু হাত ওটাও দেখি, সবাই কি বুঝতেছ? ঠিক আছে, মানে ক্লাসটা কি গুড হচ্ছে তো? তোমাদের মনের মতো হয়েছে নাকি হয় নাই? ঠিক আছে, তাইলে আবার পরবর্তী যাচ্ছি, ঠিক আছে? মাঝে মধ্যে তোমাদের সাথে কথা বলতে চলে আসি, কারণ একটু কথা বলতে হবে, শুধুমাত্র আমি পড়ালে হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আমাদের পড়াতে চলে যাচ্ছি। একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম এগুলো কিভাবে করব সেই জিনিসটা। আচ্ছা এরপরে যাচ্ছে তাইলে, এরপরে বলছে যে আমি একটু বুঝিয়ে বুঝিয়ে পড়াবো, প্রয়োজনে 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা লাগুক, সমস্যা নেই। আচ্ছা তারপরে বলছে রিনা, রিনা বলেছে এই যে দেখো, ইয়েস নো কোয়েশ্চেন,
বাক্যের শুরুতে হ্যাভ আছে, বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে। দেখেছ, উত্তর দিয়েছে নো। আমি বলেছিলাম যে এই প্রশ্নের উত্তরে হ্যাঁ বা না বলে উত্তর দেওয়া যায়, সেটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চন। মনে আছে তো? ঠিক আছে, তাহলে বলছি এখানে হ্যাভ আছে বাক্যের শুরুতে, বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে। উত্তর দিয়েছে নো। বলছে হ্যাভ ইউ ভয়েড, ভয়েড মানে হচ্ছে দাঁড় করা, মানে নিয়ে আসা। হ্যাভ ইউ ভয়েড এনি বুকস টুডে, তুমি কি আজকে কোনো বই নিয়েছো, এটা বলেছে। উত্তর দিয়েছে নো, আই কুডন্ট, আমি নিতে পারি নাই। আই এম ওয়েটিং, আমি অপেক্ষায় ছিলাম, ফর জন্য, দ্য লাইব্রেরি কার্ড, আমি লাইব্রেরি কার্ডের জন্য অপেক্ষায় ছিলাম। তারপর রিনা বলেছে ইট ইজ নাইস মিটিং ইউ রূপা, তোমার সাথে সাক্ষাৎ হয়ে কথা বলে আমার অনেক বেশি ভালো লেগেছে, অনেক মজা পেয়েছি, তুমি আমার সবচেয়ে বেস্ট একটা বান্ধবী। কেমন একজন বান্ধবী তো, তোমার কথাগুলো অনেক মজা লেগেছে আমার, এটা বলেছে। তারপর দেখো রূপা বলেছে প্লিজ, অনুগ্রহপূর্বক, টু মিট ইউ, টু, পরবর্তী, দয়া করে আবার একটু সাক্ষাৎ করব আমরা। কেমন? তারপর বলছে উইল ইউ কাম টু দ্য লাইব্রেরি টুমোরো, আগামীকাল কি তোমরা লাইব্রেরিতে আসবে, এই যে বলেছে। এই যে এইটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন, দেখেছো? এই যে বাক্যের শুরুতে আছে, বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়েছে, উত্তর দিয়েছে ইয়েস। ঠিক আছে, এটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন। বলছে ইয়েস, হ্যাঁ আমরা আগামীকাল আসবো। তারপর বলছে হোপ, হোপ মানে হচ্ছে আশা করা, এটার সাথে FULLY দিয়ে আছে, মানে হোপফুলি, আশা করি, মানে আশা রাখতে পারো। আফটার, পরে, স্কুল, স্কুলের পরে, উই, আমরা, উইল বি হেয়ার, এখানে আসতে পারি, অর্থাৎ আমরা স্কুলের পর এখানে আমরা আসতে পারি। সম্ভাবনা বলেছে, যেহেতু উইল বলেছে, যদি উড বলতো তাহলে বলতো আমি অবশ্যই আসবো, আমি আসবোই, কিন্তু উইল বলেছে, উইল বি, আসতে পারি, না আসলে কিছু করার নেই, কিন্তু আসতে পারি বলেছে। এরপরে বলছে রিনা, গ্রেট, চমৎকার, সি ইউ টুমরো, আগামীকাল আবার দেখা হবে। রোপা এন্ড ওমর, মানে রোপা এন্ড ওমর, আগামীকাল আমাদের সাথে আবার দেখা হবে। এতক্ষণ তোমাদেরকে একটা পেচেস পড়া বুঝিয়ে দিলাম। এরপরে পরবর্তী কতগুলো প্রশ্ন আছে, প্রশ্নগুলো আমরা, এই জিনিসগুলো আমরা আমাদের আহামরি দরকার নেই। ঠিক আছে, আহামরি দরকার নেই কেন বলছি, যেমন তোমাদের যে সিলেবাস আছে, তারপর উচ্চারণ দেয়া আছে, এই সবগুলো আমি নোট আলাদা করে নোট রেডি করেছি, সবগুলো তোমাদেরকে আলাদা করে বুঝিয়ে দেব। আর এই সব জিনিসগুলো আমাদের শুধুমাত্র বোঝার ক্ষেত্রে দরকার হয়। ঠিক আছে, আমি এসব এখন পড়াবো না, যদি তোমরা প্রয়োজন মনে করো একদম শেষে পড়াবো, কিন্তু আমার পরীক্ষার যে আইটেমগুলো আছে আগে এগুলো আমি শেষ করব। তারপর যদি প্রয়োজন মনে করো একদম শেষে শিখাবো, এখন দরকার নাই আমার এগুলো। ঠিক আছে, তাহলে এবার আমরা পরবর্তী যাচ্ছি। পরবর্তী আমরা আবার দ্বিতীয় নোটে যাচ্ছি। এই নোটটি তোমাদের সবার হাতে আমি পৌঁছে দিয়েছি। ঠিক আছে, এটি সবার হাতে আছে। আমরা এখন দ্বিতীয়, এতক্ষণ যা বলেছি এই পেচেসটার অনুবাদ বললাম, তোমাদেরকে ভেঙে ভেঙে বুঝিয়ে দিলাম, বাংলা অর্থগুলো এখানে লেখা আছে, তারপরে এখানে সবগুলো আছে। তারপরে যাব আমরা ম্যাচিংয়ে, যেখানে যেগুলো ওয়ার্ড মিনিং ম্যাচিং আছে সেগুলো বুঝিয়ে দেব তোমাদের। এবং আগামীকাল তোমরা কি করবা জানো, একটু খাতা সামনে আনো, খাতা সামনে রাখো, আমি প্রত্যেকটি টপিকস থেকে তোমাদের বাড়ির কাজগুলো এখন বলে দিচ্ছি। মনে থাকে না, কারণ যে মনে করো অনেক শিক্ষার্থী বা বেচ আছে, তাহলে কখন কাকে কোথায় কি বলেছি অ্যাকচুয়ালি মনে থাকে না। এই জন্য খাতায় একটু লিখে রাখো দয়া করে, যে আমি কি করছি। স্যার, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য নেইবারহুড? আচ্ছা, একজনে লিখেছে যে ধন্যবাদ। নেইবার মানে হচ্ছে প্রতিবেশী, আর নেইবারহুড মানে হচ্ছে নিকট আত্মীয়, অর্থাৎ নিকটস্থ, মানে আমার প্রতিবেশীগুলা। ঠিক আছে, আরেকটা বলেছে যে গেট ইউ ফর গেট হু আই এম,
তারপরে এখানে স্যার ক্যান আই রাইট বলেছে, তারপরে বলেছে সেনা কাছা, তারপরে এখানে দেখতে পাচ্ছি স্যার ইজ ফেলিং ডিস্টার্ব প্লিজ ডোন্ট রাইট। আচ্ছা, তারপরে বলেছে যে and he is teaching us. So please not chat right now. Thank you. তারপরেই বলেছে বাইজিৎ প্লেস ডোন্ট চ্যাট রাইট নাও। বাইজিৎ তুমি পড়াশোনা করো, ক্লাস করো, ক্লাস করো, ভালো করে ক্লাস করো। হ্যাঁ, চ্যাট নিয়ে বসে থাকো না। তারপরে বলছে যে এখানে স্যার হোয়াট ডাজ বায়োগ্রাফি মিনস, জি বায়োগ্রাফি হচ্ছে জীবনী, মানুষের জীবনী। যেমন আমরা একটা কবিতা পড়েছিলাম, হ্যাঁ, যেমন কাজী নজরুল, রবীন্দ্রনাথ ঠাকুর, এইরকম কতগুলা বিখ্যাত বিখ্যাত মানুষ আমাদের কিছু দিয়ে চলে গেছেন, রেখে গেছে অনেক তাদের জীবনী। ঠিক আছে, এই জীবনীগুলো আমরা পড়ব, বা বৈজ্ঞানিক বা বিভিন্ন সাহিত্যিকের বা আদার্স কিছু তাদের জীবনী তত্ত্বগুলোকে আমরা বলি বায়োগ্রাফি। মানে তুমি যদি চলে যাও, তোমার জীবনীগুলো যদি রেখে যাও, আমরা পরবর্তী এগুলো আমরা পড়ব। ঠিক আছে। আচ্ছা, তাহলে যাচ্ছি। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ। আচ্ছা, এরপরে যাই, তাইলে আমরা ক্লাসে চলে যাচ্ছি এখন। আচ্ছা, তাহলে আমরা আমাদের মূল জিনিসে চলে যাচ্ছি, যে ম্যাচিংগুলো একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। ম্যাচিংগুলো একটু দেখো, সবাই একটু বুঝিয়ে দিচ্ছি। আমি তোমাদের চ্যাটগুলো এখন দেখছি না, পরবর্তী দেখবো, তোমরা করবে। আমি ক্লাস শেষে অবশ্যই উত্তরগুলো দিয়ে যাবো ইনশাল্লাহ। আচ্ছা, এই ম্যাচগুলো দেখো, সবাই সবাই একটু ক্লাসে খেয়াল করো বাইজিৎ, যে একটু দেখো, সবাই সবাই দেখো একটু। আচ্ছা, এখানে বলেছে যে উপরে কি বলেছে দেখো, তোমাদের দরকার আছে, তোমরা যারা বৃত্তি পরীক্ষা দেবা, বিশ্বাস করো এই নোটগুলো আমার অনেক পরিশ্রম হয়ে আছে। বিশ্বাস করবা, গতকাল রাতে ক্লাস করে ভাত না খেয়ে ঘুমিয়েছিলাম, ঘুম আসছে তো এই জন্য। আবার রাত 3টার দিকে দেখলাম যে ঘুম আসছে না, খিদের কারণে উঠে আবার ভাত খেয়ে ঘুমালাম। এই হচ্ছে অবস্থা আমাদের। আচ্ছা দেখো, তার মানে লেখা আছে ম্যাচ, বলো তো ম্যাচ মানে হচ্ছে মিলানো। তারপর লেখা আছে দ্য ওয়ার্ডস, শব্দর সাথে, ইন কলাম এ মানে এ কলামের শব্দের সাথে, উইথ সাথে, দেয়ার মিনিং ইন কলাম বি, তার মানে এ কলামের শব্দগুলোর সাথে বি কলাম তোমাকে মিলকরণ করতে হবে। আচ্ছা, মিলকরণগুলো কেমনে করবা, কিভাবে করবা সেটা বুঝাই দিচ্ছি। তুমি যদি ইংরেজিতে ভালো হতে চাও বা ইংরেজির নিচ থেকে লিখতে চাও, তোমাকে প্রত্যেকটি শব্দের অর্থ শিখতে হবে, এমনকি তোমাকে জানা থাকতে হবে। তুমি যদি ওয়ার্ড মিনিংগুলো না শিখো, তাহলে কিন্তু তুমি কখনো এগুলো কি করতে পারবে না, একেবারে ক্লিয়ারলি শিখতে পারবে না। একজনে বলেছে স্যার হোয়াট মিনস ইন্ট্রোডিউস, ইন্ট্রোডিউস মানে হচ্ছে তোমার পরিচয় লাভ করা। ঠিক আছে, পরিচয় হওয়া। আচ্ছা, বলে দিচ্ছি, আমি প্রত্যেকটি বলছি, একটু অপেক্ষা করো, আমি যাওয়া পর্যন্ত থাকো কি বলে। আচ্ছা, তারপরে বলছে প্রথমে লেখা আছে পাবলিক, পাবলিক অর্থ হচ্ছে জনসাধারণ, খোলামেলা জায়গা। আচ্ছা, এটার সাথে কোনটা মিলকরণ করেছে, এক নাম্বারটা। আমি উত্তরগুলো তোমাদের সুবিধার্থে দিয়েছি। আমার কথা হচ্ছে এগুলো কোনো তোমরা উত্তর করবা দেখে দেখে করবা, আমার এইসব বিষয় আমার লক্ষ্য না। আমার লক্ষ্য হচ্ছে এক জায়গায় তুমি বুঝছো কিনা, বা তুমি এই ক্লাসটা করে কি বুঝেছ, আমার লক্ষ্য হচ্ছে ওইখানে। তুমি উত্তর মুখস্থ করবা, লিখে দেবা, ইট ইস নাথিং, আমার এইসব দরকার নেই। আমি চাইবো তুমি বুঝছো কিনা এগুলো। আচ্ছা দেখো, পাবলিক, পাবলিকের সাথে ম্যাচ করেছি। আচ্ছা, পাবলিক মানে কি, খোলামেলা জায়গা, জনসাধারণ, সবার জন্য উন্মুক্ত একটা জায়গা। মানে তুমি চাইলেও লাইব্রেরিতে যেতে পারো, আমি চাইলেও যেতে পারি। আমার মন চাচ্ছে আমি লাইব্রেরি থেকে বই পড়বো, তোমার মন চাচ্ছে তুমি যাও, সমস্যা নাই। মানে সবার জন্য উন্মুক্ত। ওপেন মানে কি, খোলামেলা, উন্মুক্ত। কার জন্য, টু এভরিওন, প্রত্যেকের জন্য। মানে প্রত্যেকের জন্য যেটা খোলামেলা জায়গা, সেটিকে আমরা কি বলে, পাবলিক বলি, পাবলিক প্লেস বলি। কি, কিভাবে, ইন আ কমিউনিটি, কমিউনিটি মানে হচ্ছে সম্প্রদায় বা মানুষ, মানব জাতি, আমরা। মানে আমরা যখন খোলামেলা একটা জায়গায় বসে ক্লাস করব, বা আড্ডা দিব, বা বই পড়ব, এনি আদার। ঠিক আছে, এটা হচ্ছে পাবলিক প্লেস, পাবলিক লাইব্রেরি। ঠিক আছে। তারপরে বলেছে লাইব্রেরি, লাইব্রেরি মানে কি, গ্রন্থকার। আচ্ছা, লাইব্রেরি মানে কোনটা, যেখানে বই রাখা হয়।
বলো তো এখানে কি বলেছে? আ প্লেস একটি জায়গা, হায়ার যেখানে। এগুলো যদি মনে রাখবা, যেমন গতকালকে ক্লাসের মতো অনেকে জিজ্ঞেস করেছিল, তোমাদেরকে বলে দিচ্ছি। ডব্লিউএইচ বা ডব্লিউএইচ যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলো যদি কখনো কোনো একটা বাক্যের শুরুতে থাকে, যেমন এখানে, যেমন হু, হু অর্থ হচ্ছে কে, কিন্তু এই হু যদি কখনো কোনো একটা বাক্যের মাঝখানে চলে আসে, তখন বাংলা অর্থ দিবে যিনি। আবার এখানে হয়ার অর্থ হচ্ছে কোথায়, ঠিক আছে? বাক্যের শুরুতে হলে আমরা বলবো কোথায়, কিন্তু যখন বাক্যের মাঝখানে হবে তখন হবে যেখানে বা যেটি। আ প্লেস একটি জায়গা, হয়ার যেখানে, বুকস বইগুলো, আর কিপ্ট রাখা হয়। এই কিপ্ট হচ্ছে বি3, মানে B1 B2 B3। এই বাক্যটা পেসিভ স্ট্রাকচার করা আছে, মানে নিজে নিজে কোনো কাজ করবে না, অন্য কেউ করাচ্ছে। যেমন একটা জায়গা, জায়গা কি নিজে নিজে কাজ করতে পারবে? পারবে না, মানুষকে করতে হবে। এই জন্য এটা পেসিভ করেছে, এই জন্য গিফট বলেছে। তাহলে বলছে আ প্লেস একটি জায়গা, হায়ার যেখানে, বুকস আর গিফট বই রাখা হয়, ফর রিডিং মানে পড়ার জন্য। লাইব্রেরি বলতে এমন একটা জায়গা যেখানে সবার জন্য বই রাখা হয়, মানে বই পড়ার জন্য রাখা হয়, এটা বলা আছে। তারপর সি নাম্বার দেখতে পাচ্ছি আমরা, কনভারসেশন মানে সংলাপ, মানে কথা বলা, কথোপকথন করা, ঠিক আছে? তো এখানে বলেছে টু স্পিক উইথ সাপোর্ট, যে কারোর সাথে কথা বলাকে আমরা কি বলি? কনভারসেশন বলে। বা এইখানে কনভারসেশন না হয়ে ডায়লগ থাকতে পারে, ডায়লগ করলেও একই কথা। এরপর দেখতে পাচ্ছি আমরা বি নাম্বার, বি নাম্বারে বলেছে ইন্ট্রোডিউস। ইন্ট্রোডিউস জিনিসটা হচ্ছে পরিচয় লাভ করা, একে অপরের সাথে পরিচয় লাভ করা, ঠিক আছে? এই যে লেখা আছে টু মেক তৈরি করা, সামন যে কারোর সাথে, নন টু আদার্স অর্থাৎ আমরা একে অপরের সাথে কি করব, পরিচিতের যে কমিউনিকেশন আছে সেটাকে আমরা মূলত কি বলি, যে পরিচয় বা ইন্ট্রোডিউস বলে। আচ্ছা, এখানে একজনে কমেন্টস করেছে, থ্যাংক ইউ ফর টোয়েন্টি মাই মিস্টেক। তারপরে বলেছে, সে বলছে ইউ হ্যাভ রিয়ালাইজড ইউ মাইট মিস্টেক ইন সায়েন্স। তারপরে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য সায়েন্স ফিকশন? সায়েন্স ফিকশন মানে হচ্ছে, সায়েন্স মানে হচ্ছে বিজ্ঞান, আর ফিকশন মানে হচ্ছে কাল্পনিক, মানে এক কথায় বৈজ্ঞানিক যে কাল্পনিক বিষয়গুলো। যেমন তোমরা যারা ছোটরা আছো, আচ্ছা, তোমরা কি বিজ্ঞানের, যেমন ডক্টর জাফর ইকবালের বিজ্ঞান সংক্রান্ত যে বইগুলো আছে, এরকম কাল্পনিক বইগুলো কি তোমরা পড়ো না? মানে যেগুলো আমরা জানি না, আজব জিনিস, ছোটরা তো এইসব জিনিস পড়তে বেশি ভালোবাসে, আমি জানি, ঠিক আছে? আচ্ছা, তারপরে যাচ্ছি পরবর্তী। হুম, এরপরে আমরা তাহলে কি করছি, পরবর্তী দেখবো যে আমরা নিও খামার, নিও মানি হচ্ছে নতুন, কাম মানি হচ্ছে আসা, আর যোগ করলে নাউন হয়ে যায়। নতুন আগত ব্যক্তিকে আমরা বলি নিউ কামার। হ্যাঁ, তাহলে বলছি এখানে এ পার্সন একজন ব্যক্তি, এই যে হো যিনি, হ্যাজ জাস্ট অ্যারাইভ মানে একজন ব্যক্তি যিনি এইমাত্র আমাদের মাঝে উপস্থিত হলেন, তিনি হচ্ছে নিউ কামার। মনে করো আমরা এখন ক্লাস করতেছি, ক্লাসের মাঝখানে হুট করে একজন এসলো, বা ক্লাসের মাঝখানে একজন প্রবেশ করলো। তো প্রবেশ যখন করেছে, সে হচ্ছে নিউ কামার বা নতুন আগত ব্যক্তি, ঠিক আছে? আমি ক্লাস কি বোঝাতে পারতেছি? আমাদের ক্লাসে 40 জন ছিল, এখন একজন চলে গেছে, হয়তো উনি বেশি পারে আর কি, ঠিক আছে? আচ্ছা, আমার পড়া কি তোমরা বুঝতে পারতেছ? একটু জানাও, বুঝতে পারতেছ সবাই? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আমরা পরবর্তী যাচ্ছি। তাহলে এবার পরবর্তী যাই আমরা, এই যে কয়েকটা, আরো কয়েকটা আলোচনা করব, তারপর তোমাদের কিছু পড়া দিব, পড়া দিয়ে তোমাদের ক্লাস শেষ করব। আচ্ছা, তাহলে এখন এখানে দেখো যে দুই নাম্বারটা বলেছে কি কি, আমি একটু তাড়াতাড়ি করে বলে দিচ্ছি, একটু খেয়াল করবা সবাই। যে এখানে লেখা আছে ফ্যামিলি। ফ্যামিলি কাকে বলে? যে বাবা, মা, দাদা, দাদি সবাই একত্রে যদি বসবাস করে, সেটাকে ফ্যামিলি বলে। তো এখানে বলেছে গ্রুপ অফ পিপল, এই যে গ্রুপ অফ পিপল লিভিং টুগেদার,
মানে একদল মানুষ যেখানে একত্রে বসবাস করে সেটাকে আমরা বলি ফ্যামিলি। নেও, নতুন, নট ওল্ড অর্থাৎ পুরাতন নয়, রিসেন্টলি মেড অর অ্যারাইভ মানে সাম্প্রতিক সময় তৈরি করেছে, সাম্প্রতিক সময় সৃষ্টি করেছে, সেটাকে আমরা বলি নতুন। মফট অর্থ হচ্ছে নড়াচড়া করা, স্থানান্তরিত করা, মানে এই জায়গাতে অন্য জায়গায় চলে যাওয়া। সেটা হচ্ছে টু চেঞ্জ, চেঞ্জ মানে হচ্ছে পরিবর্তন করা, রিসাইডেন্স মানে হচ্ছে বসবাস, অর লোকেশন আমাদের বসবাস অথবা আমাদের লোকেশন পরিবর্তন করাকে আমরা কি বলি, মুভ বলে। তারপর লেখা আছে পন্ড, পন্ড অর্থ হচ্ছে প্রিয়, মানে আমার প্রয়োজনীয় জিনিস, প্রিয় জিনিস, পছন্দের জিনিস। এই যে বলেছে রিলেটেড টু অর ইন্টারেস্ট ইন সামথিং, মজার বা অন্য কিছু। এখানে 11 জনে কি বলতে চাচ্ছে একটু দেখে নিই। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জি, এগুলো কি নোট? জি জি। মানে এগুলো একটু রাখবেন, গুরুত্বপূর্ণ জিনিস আসলে। আমরা কি করতাম জানো, আমরা যখন পড়াশোনা করতাম এই যে ক্লাসে স্যারে যদি একটা বোর্ডের মধ্যে মানে কোনো কারণ ছাড়া যদি দাগ দিত, তোমরা হয়তো বিশ্বাস করবা না, ওই দাগটা আমি নিজেও দিয়ে রাখতাম। মানে স্যারে যখন একটা বোর্ডে দাগ দেয়, এটা তো এমনি দেয় নাই, হয়তো কোনো একটা কারণে দিয়ে আছে বা কোনো কিছু আমাকে বুঝিয়ে আছে। ঠিক আছে, এটা বলেছে। একজনে বলছে রিসেন্টলি মিনস জাস্ট নাও অর ফিউ মিনিটস অ্যাগো অ্যান্ড জাস্ট ক্লোজ টু দ্য উইক। আচ্ছা আচ্ছা, এই দেখো এরপরে যাচ্ছি, পরবর্তী যাচ্ছি, পরবর্তী। তাহলে আমরা এটা শেষ করলাম, এরপরে বলছি আমরা এই যে, এই যে নেইবারহুড, একজন প্রশ্ন করেছিল। নেইবার অর্থ হচ্ছে প্রতিবেশী, হুড যখন যোগ করবে তখন হবে নিকটস্থ, পাশাপাশি, কাছের কেউ। এই যে বলেছে এন এরিয়া, একটি এলাকা বা অঞ্চল, হোয়ার যেখানে পিপল লোকজন লিভ বাস করে, নিয়ার ইচ আদার একে অপরের, কাছাকাছি, নিকটস্থ, কাছাকাছি বসবাস করলে তাদেরকে আমরা বলি নেইবারহুড। যেমন আমাদের কি বলে, সমাজ বলে, সমাজ, আমাদের 40টা গড় কাছাকাছি। হ্যাঁ, এই যেগুলাই। তারপরে আমরা 3 নাম্বার দেখছি। আসলে তাহলে আমি প্রত্যেকটি আমি আলোচনা করছি না, কিছু কিছু যদি তোমরা না বুঝো আমাকে জানাবা, বুঝিয়ে দেব তোমাদেরকে ইনশাল্লাহ। এবার এখানে লেখা আছে 3 নম্বরে বায়োগ্রাফি, স্টোরি বুক, বায়োগ্রাফি, সায়েন্স ফিকশন, ওয়ান্ডার ফর লাইফ রিকার্ড, সবগুলো পাশে লিখে আছে। ঠিক আছে, আর এগুলো যদি তোমরা বুঝতে চাও, এই যে আমার কাছে একজনের প্রশ্ন করেছিল যে বায়োগ্রাফি মানে কি। এই যে দেখো, এই যে বি নাম্বারের সাথে আমরা কোনটা মিলালাম, বায়োগ্রাফি মানে হচ্ছে জীবনী, আমি বলেছিলাম। এই যে দেখো বি এর সাথে আইভি বলা আছে, দেখো তো এই যে 4 নাম্বারটা, এই যে দেখো লাইফ স্টোরি, লাইফ স্টোরি মানে জীবনের গল্প, অফ আ পার্সন একজন ব্যক্তির জীবনের গল্প, রিটেন লেখা হয়, বাই অথর গ্রন্থ কর্তৃক। যেমন এই যে আমি একটু আগে বলেছিলাম, যেমন আমাদের সাবেক প্রধানমন্ত্রী বা বর্তমান যারা আছে, যেমন ডক্টর ইউনূস স্যার, যে ওদের বিখ্যাত কিছু বই আছে, বিখ্যাত, যে এগুলোকে বলা হয় জীবনী, তাদের জীবনী ওখানে লিখে গেছেন। তিনি ছাত্র জীবনে কি করেছেন, কোথায় পড়াশোনা করেছেন, কোথায় কোথায় গিয়েছেন, কি কি লিখেছিলেন, কি করেছেন, বিস্তারিত, এটাকে আমরা বলি বায়োগ্রাফি। আচ্ছা, তাহলে আমি মানে একটু একটু তোমাদেরকে সবগুলা একটু একটু দেখিয়ে দিচ্ছি। আসলে পড়া আরেক জায়গা থেকে দিব, 3 জায়গা থেকে পড়া দেবো আজকে তোমাদেরকে। একটা দিয়ে ফেলছি, এটা থেকে দেব, আরেক জায়গা থেকে দেব। আচ্ছা, পড়া কিন্তু দিব, পড়া শিখতে হবে। আমি কিন্তু পরবর্তী ক্লাসে এগুলো কিন্তু একটা জিজ্ঞেস করব, মনে রাখো। আচ্ছা, এরপরে দেখো 4 নাম্বারটা। 4 নাম্বার হচ্ছে ওরা, ওরা মানে কি করা, দাঁড় করা, নেওয়া, শেয়ার ভাগাভাগি করা, চয়েস পছন্দের বিষয়, প্লেস দয়া বা অনুরোধ, টুমরো আগামীকাল। টুমরো কিন্তু একটু বলো তো, এই যে দেখো এখানে বলেছে টুমরো, টুমরো মানে কি, আগামীকাল। এই যে দেখো তো এখানে, এখানে একটা বলেছে দ্য ডে আফটার, আফটার মানে হচ্ছে পরের দিন, টুমরো। কিন্তু এখানে যদি বিফোর হয়, আগের দিন, ইয়েস্টারডে। ঠিক আছে, মানে এখানে আফটারের জায়গায় যদি তুমি বিফোর দাও তখন হবে
গতকাল, আর যদি আফটার দাও টুমরো, পরবর্তী দিন। এই জিনিসগুলো তোমাদেরকে বুঝতে হবে। যেমন আরেকটা বলেছে 3 নাম্বারটা, বলছে ফিলিং অর অফ হ্যাপিনেস অর স্যাটিসফ্যাকশন। এখানে এই শব্দের বাংলা অর্থ সন্তুষ্টি, হ্যাপিনেস মানে হচ্ছে খুশি বা আনন্দিত, ফিলিং মানে হচ্ছে অনুভূতি। আচ্ছা বলো তো এই 3 নাম্বারের সাথে কোনটা বলেছে? আছে 3 নাম্বার, এই যে দি। প্লেস মানে হচ্ছে দয়া করা, অনুগ্রহ করা, কোনো কিছু খুশি হওয়া, আনন্দ বোধ করা, অনেক ভিন্ন ভিন্ন অর্থ দেয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমরা বাড়ির কাজ লিখো এখান থেকে। তোমাদেরকে একটা বাড়ির কাজ দেওয়া হচ্ছে। তোমরা আগামীকাল, মানে আগামী ক্লাসে এখান থেকে 1 নম্বর, মানে 1 নম্বর অর্থাৎ সকল 5 সেট আমি তোমাদের ম্যাচিং দিয়েছি। এই 5 সেট ম্যাচিংগুলো আগামী ক্লাসে তোমাদের কাছ থেকে জিজ্ঞেস করা হবে জনপদে। শেষ। এরপরে আমরা অর থেকে এখানে 20টি কি দিয়েছি, বাক্য রচনা দিয়েছি। এই বাক্য রচনাগুলো বিশেষ করে বৃত্তি পরীক্ষায় আসবে, সরাসরি স্কুলের ক্লাসের পরীক্ষায় কখনো আসে না। আচ্ছা সরি, একজনে জিজ্ঞেস করেছে হোয়াট ইজ দ্য মিনিং অফ রিসেন্টলি। রিসেন্টলি শব্দের বাংলা অর্থ হচ্ছে সম্প্রতি। মানে এই যে, মানে এই মাত্র হয়ে আছে, বা আজকে হয়েছে, বা কালকে সম্প্রতি হয়ে আছে, এইরকম হলে সেটাকে আমরা রিসেন্টলি বলে। একজনে বলেছে, অলরেডি বলে দিয়েছে, থ্যাংক ইউ রোমাইসা, থ্যাংক ইউ। আচ্ছা স্যার রেকর্ডেড ক্লাস দিয়েন। জি দিব, রেকর্ড তো আপনাদের জন্য করছি, আমি রাখার জন্য দিচ্ছি না। আচ্ছা, এখানে আর কি বলেছে, দ্য মিনিং লাইব্রেরি কার্ড। স্যার হোয়াট ইজ দ্য মিনিং লাইব্রেরি কার্ড? আচ্ছা, লাইব্রেরি কার্ড অর্থ কি? আচ্ছা তাহলে বলে, তোমাদের কি স্টুডেন্ট কার্ড আছে, মানে স্টুডেন্ট আইডি আছে? সবার আছে? স্কুলের তোমাদেরকে আইডি কার্ড দিয়েছে? এই যে আইডি কার্ড, এই আইডি কার্ড হচ্ছে কেন আইডি কার্ড দিয়েছে? তোমাদের স্কুলে যাওয়ার জন্য, স্কুলের পরিচিত হিসাবে। তুমি যে স্কুলে যে কোনো সময় যেতে পারবা, ক্লাস করতে পারবা, স্যারদের সাথে কথা বলতে পারবা, এটা হচ্ছে তোমার পরিচয়। ঠিক তদ্রূপ লাইব্রেরিতে যাওয়ার জন্য, প্রবেশ করার জন্য, লাইব্রেরির উপকরণগুলো ব্যবহার করার জন্য তোমাকে অফিস কর্তৃপক্ষ থেকে এটি কার্ড নিতে হবে, মানে তোমার পরিচয়। তুমি যে লাইব্রেরির একজন সদস্য। লাইব্রেরি কার্ড বলতে এমন একটি কার্ড তোমাকে দিবে, এই কার্ড দিয়ে তুমি যে কোনো সময় লাইব্রেরিতে গিয়ে বই আনতে পারবা, বই পড়তে পারবা, সব কিছু করতে পারবা। সেটাকে আমরা লাইব্রেরি কার্ড বলি। ঠিক আছে? ওকে, এরপরে যাচ্ছি আমরা। তাহলে এখন তোমরা কি করবা? আমি যদি এখান থেকে 20টা আমি বাক্য রচনা দিই, বেশি হয়ে যাবে। তোমরা এই নোট থেকে শুধুমাত্র শিখবা কি, ও যে ম্যাচিং শিখবা 5টা, তারপরে বাক্য রচনা শিখবে 10টা। সবাই একটু লিখে রাখো, প্লিজ লিখে রাখো, লিখে রাখো। আমি কিন্তু দেখতেছি কে কে লিখতেছে, কে কে লিখতেছে না। না লিখলে কিন্তু খবর আছে। লিখে রাখো, মানে 10টা বাক্য রচনা, আর ওই যে 5টি ম্যাচিং, এগুলো কিন্তু অর্থসহ বুঝে বুঝে শিখে আসতে হবে, কেমন? আর না বুঝলে আমি আছি, পরবর্তী ক্লাস আমাকে বলবা। আর যদি এখন না বুঝো তাহলে তোমার আম্মুকে বলবা, স্যারকে একটু কল দিন, আমি স্যারের সাথে একটু কথা বলতে চাই। সমস্যা নাই। আচ্ছা, এটা চলে গেল। এরপর আমরা পরবর্তীতে আরেকটি নোট আমি এখানে এনেছি। এই যে দেখো, ভোকাবুলারি পড়া। এই যে ভোকাবুলারি থেকে ইউনিট 1 থেকে যে তোমাদের কি আছে অনেকগুলো, আমি প্রত্যেকটি মিনিং লিখে দিয়েছি। যেমন একজনের প্রশ্ন করে আছে বায়োগ্রাফি শব্দের অর্থ কি। শব্দ সম্ভবত উনি কি করে নেয়, যে এই নোটটা হয়তো দেখে নেয় যে স্যারে দিয়েছে নোটগুলো খালি কপি করার জন্য, পড়তে তো বলেনি। আচ্ছা, এই যে দেখো, জীবনী, বায়োগ্রাফি অর্থ হচ্ছে জীবনী। হ্যাঁ, ফেমাস অর্থ হচ্ছে বিখ্যাত, পিপল অর্থ হচ্ছে লোকজন, দ্যাট অর্থ হচ্ছে ওই। তারপরে আরেকটা বল সাউন্ড অর্থ হচ্ছে আওয়াজ। এই যে সায়েন্স ফিকশন, সায়েন্স অর্থ হচ্ছে বিজ্ঞান, আর ফিকশন তো হচ্ছে কল্পিত বা বানানো গল্প বা বানানো কিছু, মানে যে ওরকম আজব কিছু তৈরি করা। ঠিক আছে? আমি এই যে তোমরা ওয়ার্ড মিনিংগুলো অবশ্যই শিখে ফেলবা। যদি ওয়ার্ড মিনিং না শিখো তাহলে কিন্তু সমস্যা হবে। আমি আগামী ক্লাসে কিন্তু এক একজন করে ওয়ার্ড মিনিং লিখে বা শিখে দিতে হবে, বা এগুলো জিজ্ঞেস করব এক একজন থেকে। তাহলে তোমরা এখন
তোমাদেরকে বাড়ির কাজগুলো দিয়ে দিলাম এবং তোমাদেরকে সকল পড়া শিখতে বলেছি। আশা করি তোমরা আমার ক্লাসটা বুঝতে পেরেছ। তো এখন ক্লাস শেষ, অলরেডি দুইজন চলে গেছে। কেন? কি আমি শেষ করব না? সে এতক্ষণ পর্যন্ত ক্লাস করতে পারলো, 2 মিনিটের জন্য চলে যেতে হবে কেন? ধন্যবাদ। আচ্ছা, তাহলে বলতে চাচ্ছি, তোমরা এবার বলো। আমি একটু সবাইকে কথা বলার জন্য সময় দিচ্ছি, সর্বোচ্চ 2 মিনিট। ঠিক আছে? আমি একটু তোমার সবাইকে একটু বলে দিচ্ছি যেন আনমিউট করে খালি এক শব্দ বলবা, যে একটা প্রশ্নের উত্তর দিবা। উত্তর, ঠিক আছে? উত্তরটা হচ্ছে এমন: সবাই আমার ক্লাসে আজকে 40 জনে ক্লাস করেছে। তোমরা কি শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো কি বুঝেছো সবাই? জি স্যার, স্যার বুঝতে জি পেরেছি। স্যার জি স্যার Yes, sir. জি স্যার, Yes, বুঝছি। জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, জি স্যার, সবাইকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আচ্ছা, এখন এইভাবে যদি ক্লাস পড়াই, এইভাবে যদি পড়াই, তোমরা কি আসলে কিছু শিখতে পারবা? কেমন মনে হয় তোমাদের? জি স্যার, জি স্যার, Yes, sir. Yes, sir. Yes, sir, of course. Yes, sir. স্যার, অনেক ভালো লাগছে। স্যার পারবো, বুঝতে পারি। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আচ্ছা, পারবো। ঠিক আছে, তাহলে আবার আমরা, আচ্ছা, তোমরা কি সবাই ক্লাসের পড়া বা হোমওয়ার্ক লিখে নিয়েছো? Yes, sir. Yes, Yes, sir. sir. Yes, sir. আচ্ছা, ঠিক আছে, তাহলে আবার বলো যে আমরা কি পরবর্তী যেগুলা কাজ দিয়েছি বাসায় কি পড়বো সবাই? Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir, of course. Yes, sir. স্যার আমি এটা খুঁজে পাচ্ছি না। স্যার, আচ্ছা, তাহলে ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে আমরা ক্লাসটা এখান থেকে বিদায় নিচ্ছি। সবার সবার যদি জি জি বলো। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। না, কিছুই হচ্ছে না, এক একজন বলো, মানে কিছু যদি বলতে চাও একজন বলো, আর যদি এখন বলতে না চাও ওই আসসালামু আলাইকুম স্যার। স্যার না না এখন স্যার। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। তোমরা যদি আমার সাথে কথা বলতে চাও তাহলে তোমার আম্মুর মোবাইল থেকে আমাকে কল দেবা, হোয়াটসঅ্যাপে তোমার জন্য আলাদা করে কথা বলবো। ঠিক আছে? রোল নাম্বার 38। আচ্ছা, ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম স্যার। যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি Assalamu alaikum, sir. আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু।